তো আজকে হচ্ছে 15ই জুন 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 79তম ক্লাস এবং সাক্ষ্য আইনের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব প্রত্যায়িত দলিল প্রমাণের পদ্ধতি। আন্ডারলাইন করবেন, দেখেন, প্রত্যায়িত দলিল প্রমাণের পদ্ধতি, মোডস অফ প্রুভিং অ্যাটেস্টেড ডকুমেন্টস, ধারা 68 থেকে ধারা কত, 72। তো দেখেন, প্রত্যয়ন অ্যাটেস্টেশন বা প্রত্যয়নকারী সাক্ষী, অ্যাটেস্টিং উইটনেস, এটা আসলে কি? এটা যদি আমরা পড়ি, দেখেন, সাধারণ অর্থে প্রত্যয়ন বা অ্যাটেস্টেশন অর্থ হলো কোনো ব্যক্তি কর্তৃক বল দিবেন সাক্ষী হিসেবে কোনো দলিলে স্বাক্ষর অথবা প্রত্যয়ন করা। যখন কোনো ব্যক্তি কোনো দলিল সম্পাদিত হয়েছে এই বিষয় দেখে, আন্ডারলাইন করবেন, সাক্ষী হিসেবে উক্ত দলিলে প্রত্যয়ন বা স্বাক্ষর করে, তখন উক্ত প্রত্যয়নকারীকে বা স্বাক্ষরকারীকে প্রত্যয়নকারী সাক্ষী বা অ্যাটেস্টিং উইটনেস বলে। ধরেন, আপনারা যে কোনো চুক্তি, বিক্রয় চুক্তি বলেন, তারপরে ইজারা চুক্তি বলেন, ইভেন বিয়ের সময়ও, বিয়ে করে তো স্বামী আর স্ত্রী, কিন্তু ওই জায়গায় সাক্ষী থাকে দুইজন, তারা ওই যে সাক্ষী হিসেবে কি করে, সিগনেচার করে, তারা হলো প্রত্যয়নকারী সাক্ষী। আবার এক জায়গায় দেখবেন যে কোনো জিনিস ক্রয় বিক্রয় হচ্ছে, সেখানে এক পক্ষ হলো এক ক্রেতা আর এক পক্ষ হচ্ছে কি বিক্রেতা, কিন্তু ওই জায়গায় ক্রেতা বিক্রেতা তো স্বাক্ষর থাকেই, তাছাড়া সাক্ষী হিসেবেও বেশ কয়েকজনের স্বাক্ষর থাকে। এই যে সাক্ষী হিসেবে যারা স্বাক্ষর দিচ্ছে, এরা ওই বিষয়টাকে প্রত্যয়ন করতেছে, আর এটাকে বলে প্রত্যয়নকারী সাক্ষী। বুঝতে পারছেন? প্রত্যয়নকারী সাক্ষী। আচ্ছা, আইনে কোন দলিল প্রত্যয়ন করার বিধান থাকতে পারে, আবার কি নাও থাকতে পারে। আপনারা যারা ইন্টিমেশন জমা দিচ্ছেন, ফর্ম ফিল আপ বলেন বা একেবারে শুরুতে যে ইন্টিমেশন দিচ্ছেন, ওই জায়গায় দেখবেন যে আপনার সিনিয়রের স্বাক্ষর ছাড়াও দুইজন প্রত্যয়নকারী অ্যাডভোকেটের কি লাগে, সিগনেচার লাগে, তারা হচ্ছে আপনার ওই ডকুমেন্টটার প্রত্যয়নকারী সাক্ষী। তারপরে দেখেন, যেমন এখন বলতেছে আইনে কোন দলিল প্রত্যয়ন করার বিধান থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। দেখেন, যেমন বন্ধকি দলিল, যে ক্ষেত্রে জামানতের পরিমাণ বল দিবেন 100 টাকার বেশি, এবং আন্ডারলাইন করবেন স্থাবর সম্পত্তির দানপত্র ইত্যাদি সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে, এবং বল দিবেন সর্বনিম্ন দুইজন সাক্ষী দ্বারা প্রত্যয়িত হতে হবে। অর্থাৎ যদি আমাদের যদি কোনো বন্ধকি দলিলের যে বন্ধকি দলিলের জামানতের প্রমাণ যদি কয় টাকার বেশি হয়, 100 টাকার বেশি, অর্থাৎ আপনি যদি কারো কাছ থেকে 100 টাকার বেশি বন্ধক কোনো সম্পত্তি রেখে বন্ধক নেন, অর্থাৎ যে বন্ধকি দলিলটার পরিমাণ হচ্ছে 100 টাকার বেশি, সেই দলিলটা অবশ্যই নিবন্ধিত হবে। অবশ্যই সর্বনিম্ন কয়জন সাক্ষী দ্বারা প্রত্যয়িত হতে হবে, দুইজন। আবার বললো স্থাবর সম্পত্তির দানপত্র, স্থাবর সম্পত্তি একজন যদি আরেকজনকে দান করে, অবশ্যই সেটা কি হতে হবে, নিবন্ধিত হতে হবে, এবং সেই সাথে সাথে কি লাগবে, সর্বনিম্ন দুইজন দ্বারা প্রত্যয়ন করতে হবে। তাহলে যেটা প্রত্যয়ন করা বাধ্যতামূলক, সেক্ষেত্রে প্রত্যয়ন আপনাকে অবশ্যই করতে হবে, আর যেটা প্রত্যয়ন করা বাধ্যতামূলক সেটা আপনি প্রত্যয়ন করতেও পারেন, নাও পারেন, না করলে সমস্যা নাই। দেখেন, এক্ষেত্রে দলিল প্রত্যয়ন অ্যাটেস্টেশন করা বাধ্যতামূলক। যখন কোনো দলিল আইন অনুযায়ী প্রত্যয়ন করা বাধ্যতামূলক, সেই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, দলিলটি প্রত্যয়ন করা না হলে দলিলটি গোল দিবেন অবৈধ বলে গণ্য হবে। যদি কোনো দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক হয় এবং সেটা যদি প্রত্যয়ন করা না হয়, তাহলে সেটা কি বলে গণ্য হবে, অবৈধ। তাহলে আমরা চলে আসি, দেখেন, প্রত্যয়িত দলিল প্রমাণ। আইনে যে সকল দলিল প্রত্যয়ন করার বিধান থাকে, সেই সকল দলিল কিভাবে প্রমাণ করতে হবে, তা সাক্ষ্য আইনের, আন্ডারলাইন করবেন, 68 থেকে 71 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। যে সকল দলিল আইনে প্রত্যয়ন করার বিধান নাই, সেই সকল দলিল কিভাবে প্রমাণ করতে হবে সেটা বলছে কত ধারায়, 72 ধারা। অর্থাৎ যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে, সেটা নিয়ে যদি ভবিষ্যতে কোনো আহ ডিসপুট অ্যারাইজ করে, মানে কোনো সমস্যা দেখা দিল, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে ওই দলিলটা প্রমাণ করতে হবে, এটা দেখা দিচ্ছে 68 থেকে 71। আর যে দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক না, সেটা কিভাবে প্রমাণ করতে হবে, এটা বলা হয়েছে কত, 72। তো দেখেন, আমরা প্রথমে চলে এসে 68 ধারা। যখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করতে হবে, আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে, তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের, আন্ডারলাইন করবেন, 68 ধারা অনুসরণ করতে হবে। যখন কোনো দলিল আইন অনুযায়ী প্রত্যয়ন করা প্রয়োজনীয় এবং প্রত্যয়ন করা হলে উক্ত দলিলের
সম্পাদন প্রমাণ করার জন্য গোল দিবেন সর্বনিম্ন একজন প্রত্যয়নকারী সাক্ষী অ্যাটেস্টিং উইটনেস ডাকতে হবে যদি প্রত্যয়নকারী সাক্ষী জীবিত থাকে। তানভীর তার জমি বিক্রয় করছে বা তানভীর ধরেন তার জমি দান করছে, স্থাবর সম্পত্তির দানপত্র নিবন্ধন করা কি বাধ্যতামূলক, কারণ এটা সর্বনিম্ন প্রত্যয়ন করবে কয়জন? দুইজন। তাহলে তানভীর তার জমি শেখর সাহেবরে দান করছে, কারণ ভবিষ্যতে প্রশ্ন উঠছে যে তানভীর আসলে আদৌ কি দান করছে কিনা বা এই দান দলিলটা কি ঠিকঠাক আছে কিনা, এরকম প্রশ্ন উঠছে। তাহলে ওই জায়গার সাক্ষী ছিল আমাদের আশিক সাহেব আর সুমন সেন, ওনাদের ওই দান দলিলের, বুঝেন কিনা? তাহলে এখন ওই দলিলটা যে ঠিকঠাক কিনা এটার জন্য আহ্বান করবে কয়জন সাক্ষী রে? সর্বনিম্ন কয়জন রে? একজন রে, যদি তারা কি থাকে, জীবিত থাকে। এই কথাটাই বলতেছে কত দ্বারাই? 68 দ্বারাই। বুঝতে পারছেন? তারপরে দেখেন, যখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করার প্রয়োজন নাই, মানে কোন দলিলটা আহ প্রমাণের জন্য সাক্ষীদের ডাকার দরকার নাই। দেখেন 68 ধারায় বলা হয়েছে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য প্রত্যয়নকারী সাক্ষীকে ডাকার প্রয়োজন হবে না। আন্ডারলাইন করেন, যদি দলিলটি রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী নিবন্ধিত হয়। যে দলিলটা নিয়ে প্রশ্ন উঠেছে সেই দলিলটা যদি কি হয়, রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী কি হয়, নিবন্ধিত হয়, এবং যে ব্যক্তি উক্ত দলিল সম্পাদন করেছে ধরেন তানভীর, সে দলিল সম্পাদনের বিষয়টি কি করলে, স্বীকার করলে, তাহলে দলিলটা যদি নিবন্ধিত হয় এবং তানভীর যদি ঘটনাটা স্বীকার করে তাহলে কোনো প্রত্যয়নকারী সাক্ষীর দরকার নাই। নিচে একটু স্টার্টিয়ে লেখেন, তবে অস্বীকার করলে অবশ্যই প্রত্যয়নকারী সাক্ষীরে লাগবে। তবে অস্বীকার করেছে কে, যে সম্পাদন করছে সে, সে যদি অস্বীকার করে তাহলে অবশ্যই প্রত্যয়নকারী সাক্ষীরে দরকার হবে। সর্বনিম্ন কয়জন? একই। তাহলে আমার 68 দ্বারা মনে রাখবেন, যদি কোনো দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক হয় তা প্রমাণের ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন লাগবে? একজন প্রত্যয়নকারী সাক্ষী। তবে দলিলটা যদি নিবন্ধিত হয় একজনেরও প্রয়োজন নাই, এবং যে দলিলের বিষয়টা সম্পাদন করেছে সে যদি স্বীকার করে তাহলে একজন সাক্ষীরও দরকার নাই, কিন্তু সে যদি অস্বীকার করে তাহলে কি, একজনকে অবশ্যই দরকার। জেনে রাখা ভালো। দেখেন উইল প্রমাণ, উইলের পাশে একটু লেখেন ওসিয়ত। পরীক্ষায় উইল না এসে ওসিয়ত লিখলে আবার অনেকে কাইট হয়ে যাবে না। উইল নিয়ে লেখেন ওসিয়ত। উইল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য শুধুমাত্র দলিলটি নিবন্ধিত বা উইলের লেখককে তার সাক্ষ্যের পরীক্ষাকরণ যথেষ্ট না। আন্ডারলাইন করেন, উইল নিবন্ধিত হোক বা না হোক উইলের ক্ষেত্রে অবশ্যই একজন প্রত্যয়নকারী সাক্ষী ডেকে উইল সম্পাদনের বিষয়টি প্রমাণ করতে হবে। তিনটা স্টার দেন। উইল যে করস, এই উইলের বিষয়টা একজন সাক্ষীর কেন দরকার শুনেন। আইন প্রণেতারা অনেক বুদ্ধিমান। উইল যখন কার্যকর হয়, উইল নরমালি কার্যকর হলো যে সম্পাদন করছে মারা যাওয়ার পরে, তো এখন তার তো আর স্বীকার করার কোনো নাই। এই কারণে উইলের দলিলটা নিবন্ধিত হোক বা না হোক সর্বনিম্ন একজন সাক্ষীর অবশ্যই কি লাগবে। উইল আর দানের মধ্যে পার্থক্য হলো, দান দে বলে হেবা, উইল দে বলে ওসিয়ত। উইল আপনি যদি আপনার সম্পত্তি কাউরে উইল করেন, ওই উইলটা কার্যকর হবে আপনি মারা যাওয়ার পরে। আর আপনি যদি কাউরে দান করেন, যখন দান করবেন তারপর থেকে কার্যকর হবে। সো এটা গুরুত্বপূর্ণ যে কোন দলিলটি নিবন্ধিত হলেও একজন প্রত্যয়নকারী সাক্ষীকে অবশ্যই প্রয়োজন। কোনটা বলেন? উইল বা ওসিয়ত? উইল বা ওসিয়ত। আশা করি 68 বুঝতে পারছেন। তারা 69-এ আসেন, যে ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে বা খুঁজে পাওয়া যায় না। ধরেন ওই যে একটু আগে যে উদাহরণটা দিলাম যে তানভীর একটা দান দলিল করছে, শেখর সাহেবের জমি দান করছে, ওই দলিলের সাক্ষী ছিল আশিকুল সাহেব আর সুমন সেন। এখন যদি তারা মারা যায় অথবা যদি তাদের কি খুঁজে পাওয়া না যায় তাহলে কি হবে, এই সম্পর্কে বলছে 69 দ্বারাই। দেখেন, যে ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী আন্ডারলাইন করেন মারা গেছে বা আদালতের এখতিয়ারের বাইরে অবস্থান করছে, বা
যুক্তিসঙ্গত খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না। বা আন্ডারলাইন করবেন, দলিলটি যুক্তরাজ্যে সম্পাদিত হয়েছে বলে মনে হয়। যুক্তরাজ্য মিন্স হচ্ছে আপনার ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম আর কি, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডও তার ভিতরে আছে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইউনাইটেড কিংডম এন্ড ওয়েলস, চারটে মিলে হচ্ছে যুক্তরাজ্য। দেখেন, সেই ক্ষেত্রে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য নিম্নলিখিত গোল দিবেন। দুইটি বিষয় প্রমাণ করতে হবে। যখন সাক্ষী মারা গেছে, আশিক সাহেব নাই আর সুমন সেন গয়া কাশিতে গেছে, তো তারেও পাওয়া যাচ্ছে না, তাহলে কি করবে? দুইটা বিষয় অবশ্যই প্রমাণ করতে হবে। এক নাম্বার দেখেন, একজন প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর দ্বারা। ওই যে উনি তো প্রত্যয়নকারী সাক্ষী, আশিকুল সাহেব তো জীবনে তো আর ওই দলিলে স্বাক্ষর করছে তা না, সে তো আরো অনেক কিছুতেই কি স্বাক্ষর করছে। বা কেটে এবং লেখেন, বা আছে না, এবং লেখেন, এবং এবং দলিল সম্পাদনকারীর স্বাক্ষর দ্বারা। দলিল সম্পাদন মানে হচ্ছে তানবীরের, দলিল সম্পাদনকারী স্বাক্ষর মানে কি তানবীরের। তাহলে যদি মারা যায় বা হারায় যায়, তাহলে কয়জনের স্বাক্ষর লাগবে? বা না, কিন্তু এই জায়গা হবে কি এবং, মানে সাক্ষীরও স্বাক্ষর লাগবে এবং সেই সাথে কার লাগবে? যিনি সম্পাদন করেছে তারও লাগবে। বুঝলেন কিনা? তাহলে এখান থেকে পরীক্ষা এইভাবে প্রশ্ন আসে যে দলিল সম্পাদনকারী প্রত্যয়নকারী সাক্ষী যদি মারা যায় বা হারিয়ে যায়, তাহলে দলিলটি প্রমাণ করা যাবে কার স্বাক্ষর দ্বারা? সাক্ষীর স্বাক্ষর প্লাস কি সম্পাদনকারীর স্বাক্ষর। আচ্ছা, আমরা জেনে রাখা ভালো, তো চলে আসি। দেখেন যে যদি প্রত্যায়িত দলিলের কোন পক্ষ উক্ত দলিল সম্পাদনের বিষয়টি আন্ডারলাইন করে নিজে স্বীকার করে, কোন পক্ষ উক্ত দলিল সম্পাদনের বিষয়টি নিজে স্বীকার করে, তাহলে উক্ত স্বীকারোক্তি দলিলটি যে সম্পাদন হয়েছে তা প্রমাণের জন্য যথেষ্ট। গোল দিবেন ধারা 70। তানভীর যে দান করছে, তানভীর যদি বলে যে আমি তারে দান করছি, সে স্বীকার করলে আর কোনো সাক্ষী টাক্ষীর দরকার নাই। বুঝতে পারছেন? আমার সম্পত্তি আমি বিক্রয় করছি, এটা আমারই সিগনেচার, আমি তারে দলিল করে দিছি। যে বিক্রি করছে সে যদি এই কথা বলে, তাহলে এটা আর অন্য কোনো সাক্ষী টাক্ষীর দরকার নাই। এটাই বলছে কত দ্বারাই? 70 দ্বারাই। তো এই লাইনটা এইভাবে সরাসরি আসবে যে দলিল সম্পাদনের বিষয়টি স্বীকার করে, তাহলে উক্ত স্বীকারোক্তি, স্বীকারোক্তি অ্যাকচুয়ালি হবে না, যেটা বলে স্বীকৃতি, দলিলটি যে সম্পাদন হয়েছে তা প্রমাণের জন্য যথেষ্ট। কত দ্বারাই বলছে? 70 দ্বারাই। তাহলে আমরা 68-তে পেলাম সর্বনিম্ন কয়জনের লাগবে? একজনের। 69-এ পেলাম যদি মারা যায় হারা যায়, তাহলে সাক্ষীর স্বাক্ষর প্লাস সম্পাদনের স্বাক্ষর। 70-এ পেলাম যে দলিল সম্পাদন করছে সেই যদি কি করে নাই, স্বীকার করে নাই। এবার দেখেন, কোন একটি দলিল প্রত্যয়ন আইনগত আবশ্যকীয় না হলেও যদি উক্ত দলিল প্রত্যয়িত হয়, মানে যে দলিলটা প্রত্যয়ন করা আইনে বাধ্যতামূলক না, কিন্তু তারপরেও ওই দলিলটা কি করা হয়েছে, প্রত্যয়ন করা হয়েছে, তবে তা অপ্রত্যায়িত দলিল হিসেবে প্রমাণ করা যেতে পারে ধারাগত 72। মানে যে দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক না, কিন্তু তারপরেও আপনি প্রত্যয়ন করেছেন, তাহলে সেই ক্ষেত্রে ওটা প্রত্যয়ন না করলে যেভাবে প্রমাণ করা যেত সেইভাবেই প্রমাণ করা যাবে। এটাই বলছে কত দ্বারায়? 72 দ্বারায়। একটু স্টার্টি 71 ধারাটা লেখেন, ধারা 71। ধারা 71 দিয়ে লেখেন যে প্রত্যয়নকারী সাক্ষী দলিল স্বীকার করতে না চাইলে প্রত্যয়নকারী সাক্ষী দলিল স্বীকার করতে না চাইলে বা ভুলে গেলে অপর সাক্ষী দ্বারা প্রমাণ করা যাবে। প্রত্যয়নকারী সাক্ষী কি লিখলেন? দলিল সম্পাদন করতে না চাইলে বা ভুলে গেলে তাহলে কি দ্বারা প্রমাণ করা যাবে? অপর সাক্ষী দ্বারা প্রমাণ করা যাবে। যদি একজন সাক্ষী না বলে, তাহলে সেটা প্রমাণ করা যাবে কি দিয়ে? আর একজন সাক্ষীর মাধ্যমে প্রমাণ করা যাবে। 1 নম্বর প্রশ্ন দেখেন,
বিগত বছরের প্রশ্ন। আইনে যদি দলিল প্রত্যয়ন করার বিধান থাকে তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে? আইনে যদি প্রত্যয়ন করার বিধান থাকে তাহলে প্রমাণে কত ধারা? 68। কত ধারা? 68 ধারা। আচ্ছা, তারপরে দেখেন দ্য এভিডেন্স অ্যাক্ট এর কত ধারায় কম্পারিজন অফ সিগনেচার মানে স্বাক্ষরের তুলনা, লেখার তুলনা অর সিল উইথ আদার্স অ্যাডমিটেড অর প্রুফড, স্বাক্ষর লেখা অথবা সিলের সাথে তুলনা করে কোন সিদ্ধান্ত প্রদান করে, এই বিধানটা আছে 73 ধারায়। কত ধারায়? 73 ধারায়। একটু বুঝতে হবে এই জায়গায়। তার আগে এ জায়গা একটু লেখাইছিলাম 73-এর ক, একটু লেখেন। 73 ক লেখাইছিলাম না আপনাদের? কি লেখাইছিলাম? তানভীর বলেন, জোরে বলেন। আগে তারা 73টা লেখেন, লেখেন কোন দলিলের, আবার বলি, কোন দলিলের স্বাক্ষর, লেখা ও সিলের বিষয়ে। থামেন থামেন। আচ্ছা, থাকলে লেখা লাগবে না। কোন দলিলের স্বাক্ষর, লেখা ও সিলের বিষয় বলেন। তারপরে আদালত অন্যান্য দলিলের সাথে তুলনা করে সিদ্ধান্ত দিতে পারে। আদালত অন্যান্য দলিলের সাথে তুলনা করে সিদ্ধান্ত দিতে পারে। আচ্ছা, এই জায়গা আপনারা এক জায়গা ওই ধারা 67টা একটু লিখতে হবে। ধারা 67টা একটু লেখেন, হেডলাইনটা একটু লেখেন। যে কোনো এক জায়গায় 68-র আশেপাশে লিখলে হবে। ধারা 67, 67 লেখেন। অপ্রত্যায়িত দলিলের স্বাক্ষর, অপ্রত্যায়িত দলিলের স্বাক্ষর অপ্রত্যায়িত দলিলের স্বাক্ষর ও লিখন পদ্ধতি প্রমাণ, ও লিখন পদ্ধতি প্রমাণ। শুনেন, এখানে একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা হলো, যদি কখনো প্রশ্ন উঠে যে নর্মালি ফৌজদারি মামলার ক্ষেত্রে 406, 420-এর মামলায়, দলিল রিলেটেড মামলায় প্রশ্ন ওঠে যে এই স্বাক্ষরটা তার না, বা এই দলিলটা অমুক অমুকে লেখে নাই, সে বলতেছে, প্রশ্ন উঠছে যে সে আসলে লিখছে কিনা। তখন আদালতের কাছে বেশ কয়েকটা ধারা আছে সাক্ষ্য আইনের, যে কোনো ধারা অবলম্বন করে উনি এই বিষয়টা নিশ্চিত হতে পারে। কেমনে? প্রথমে একটু আগে যে ধারাটা লিখলেন 73 ধারা, 73, 73 ক না, শুধু 73টা। 73 ধারায় বলছে যে ধরেন প্রশ্ন উঠছে যে ওই দলিলটা কি তানভীরের লেখা কিনা। তাহলে আদালত ওই দলিলের যে লেখা, ওই লেখার সাথে তানভীরের আগে পরে যে যত লেখা টাকা লিখছে, এই দুই লেখার তুলনা করতে পারে। এটা বলছে কত ধারায়? 73 ধারায়। মানে তানভীরে একটা দলিলে স্বাক্ষর করছে বা একটা দলিলের লেখা, এটা কি আদৌ তানভীরের কিনা, এটা সে সিদ্ধান্ত নিতে পারে তানভীরের লেখা বা অন্যান্য দলিলের লেখার সাথে। ওই লেখাটা দুইটার সাথে কি করে? তুলনা করে। এটা হলো কত? 73। এবার শুনেন, 67-তে বলছে, 67, 67 বিস্তারিত লিখুন এতটুকু। 67-তে আদালত তানভীররে ডাকবে, তানভীররে ডাইকে আদালত নিজের সামনে বলবে যে আপনি লেখেন তো এই লাইনটা, বা স্বাক্ষর করেন তো। উনি নিজে লিখতে বলতে পারে অথবা নিজে স্বাক্ষর করতে বলতে পারে। এটা করবে কার সাথে? কার সামনে? স্বয়ং আদালতের সামনে। এটা কত দ্বারা? 67টা। তাহলে 73-এর সাথে 67-র পার্থক্য কি? 73-এ হলো আদালতের সামনে কিন্তু লিখতেছে না, আগের যে লেখাটাকা আছে সেইগুলোর সাথে কি করবে? তুলনা করবে। আর 67-তে হলো কি? আদালত স্বয়ং তাকে বলবে যে আপনি আমার সামনে লেখেন। এটা কত? 67। আচ্ছা, এখন আসি আমরা, এটা পরে পড়বো আমরা, সমস্যা নেই। 45, বিশারদের মতামত।
আদালত এটা এক্সপার্টে পাঠাইতে পারে, বিশারদের কাছে পাঠাইলো, সে আহ, গবেষণা করে জানাবে যে এটাকে আদৌ তানভীরের হাতের লেখা কিনা। এটা হচ্ছে কততে? 45। কততে? 45 হবে, 45, সরি 45-এ বিশারদের মতামত। আচ্ছা আচ্ছা, 47-এ বলতেছি, 47-এ তাহলে আমি 73-এ হলো অন্যান্য লেখার সাথে তুলনা করতেছি, 67-তে কি সরাসরি লিখতে বলতেছি, আর 45-এ কি বিশারদের কাছে পাঠাইতেছে। এবার আসি আমরা 47 ধারায় বলছে, 47 ধারায় বলছে যে ওর লেখার সাথে পরিচিত ব্যক্তিগণের অভিমত প্রাসঙ্গিক। তানভীরের পাশে আজীবন রশিদ সাহেব বসছে, তাহলে এই জায়গায় আদালত দায়কে রশিদ সাহেবের অভিমত নিতে পারে যে এটা কি আসলেই তানভীরের লেখা কিনা। অথবা দিনেশের লেখা নিয়ে প্রশ্ন উঠছে, তার দিনেশ যে চেম্বারে কাজ করে সেই স্যারের কাছে জিজ্ঞাসা করতে পারে যে আপনার চেম্বারে তো দীর্ঘদিন দিনেশ কাজ করছে, আপনার কি মনে হয় এটা কি দিনেশের লেখা কিনা। এটা হলো কত? 47। তাহলে যদি কোনো লেখা বা স্বাক্ষর বা সিল নিয়ে মানে আপনার যদি কোনো কি উঠে, প্রশ্ন উঠে, তাহলে আপনাকে আদালত এটা ওনার কাছে কতগুলা, এখন আদালত কোন পদ্ধতি অনুসরণ করবে এটা আদালতের নিজস্ব ব্যাপার। তবে আপনি আদালতে জানাই দিতে পারেন যে ওনার শুধুমাত্র বিশারদের মতামত না, আপনি ইচ্ছা করলে নিজের সামনেও লিখে দেখে দেখতে পারেন, অথবা অন্যান্য লেখার সাথে তুলনাও করতে পারেন, অথবা ওই লেখার সাথে পরিচিত যে ব্যক্তি তাদেরকেও ডেকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তাহলে পরিচিত ব্যক্তিদের অভিমত 47, বিশারতের অভিমত 45, বিচারকের সামনে লিখতে বলবে কত? 67, আর অন্যান্য লেখার সাথে তুলনা করবে কত? বুঝতে পারছেন? আচ্ছা, 73-এর, আচ্ছা 73-এর কটা একটু লেখেন, 73-এর ক, ধারা 73 ক, নতুন বইতে আছে কিনা জানি না, বাট আপনারা একটু লেখেন ধারা 73 ক, লেখেন আহ শারীরিক, শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য, আগে লেখেন শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য হিসাবে অনুমান, শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য হিসাবে অনুমান। মানে কোন শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে আদালত কি অনুমান করবে এটা বলছে 73-এর ক। এবার লেখেন 73-এর ক তে বলছে, সরি এবার 73-এর খটা লেখেন, 73-এর বি, 73-এর বি একটু লেখেন, যার আছে তার লেখা লাগবে না, জাস্ট টাইটেলটা লেখেন। লেখেন অন্যদের সাথে, অন্যদের সাথে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্যের তুলনা, এটুকু লিখলে হবে। তুলনা মানে ফরেনসিক সাক্ষ্য লেখেন, তারপরে আমি বলতেছি। শুনেন, শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য মানে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য, ধরেন ডিএনএ রিপোর্ট এক প্রকারের ফরেনসিক সাক্ষ্য, পোস্টমর্টেম রিপোর্ট এক প্রকারের কি ফরেনসিক সাক্ষ্য। তাহলে এই সাক্ষ্য সম্পর্কে আদালত কি অনুমান করবে এই সম্পর্কে বলা হয়েছে 73-এর ক, 73-এর ক। আর অন্যান্য ফরেনসিক বা শারীরিক সাক্ষ্যের সাথে তুলনা করে, যেরকম অন্য লেখার সাথে তুলনা করছিল 73 দ্বারাই, ঠিক একই ভাবে অন্যান্য ডিএনএ এর সাথে বা অন্যান্য ফরেনসিক সাক্ষ্যের সাথে তুলনা করে এই এটা তুলনা করার যে ক্ষমতা সেই সম্পর্কে সিদ্ধান্ত নেবে, এটা বলছে কততে? 73-এর খ। 73-এর খ। তাহলে এখানে আমার মনে রাখতে হবে যে যদি লেখার তুলনা বলে 73, আর যদি ফরেনসিক সাক্ষ্যের তুলনা বলে তাহলে কত? 73-এর খ, 73-এর খ। জি। আচ্ছা আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা দেখেন যে
এক নাম্বার তো আমরা পড়ে ফেলেছি, 2 নাম্বারও পড়ে ফেলেছি। 2 নাম্বার দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কত ধারায়? কম্পারিশন অফ সিগনেচার, রাইটিং অর সিল উইথ আদার্স অ্যাডমিটেড অর প্রুফড। এটা কত? 73। যদি বলতে কম্পারিশন অফ ফিজিক্যাল অর ফরেনসিক এভিডেন্স উইথ আদার্স অ্যাডমিটেড অর প্রুফ, তাহলে কত? 73। তাহলে আমরা সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নে চলে আসি, যে যদি প্রত্যয়নকারী সাক্ষী খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে দলিল কিভাবে প্রমাণ করতে হবে? তার সাক্ষ্য এনে ড্যাশ দ্বারা, খুঁজে না পাওয়া গেলে কত দ্বারা? 69 দ্বারা। আর যদি একজন স্বীকার না করতে না চায় আর একজনের মাধ্যমে প্রমাণ করা যাবে, এটা কত দ্বারা? 71। একজন স্বীকার করতে না চাইলে আর একজনের মাধ্যমে প্রমাণ করা যাবে, এটা কত দ্বারা? শুনেন, 68তে বলছে দলিল প্রমাণের পদ্ধতি, 69-এ বলছে যদি হারায় যায়, খুঁজে পাওয়া না যায়, 70-এ বলছে যে সম্পাদন করছে সে যদি স্বীকার করে আর কিছু লাগবে না, 71-এ বলছে যে একজন সাক্ষী যদি স্বীকার করতে না চায় তাহলে আর একজনের মাধ্যমে প্রমাণ করা যাবে, 72-এ বলছে যে অপ্রত্যায়িত দলিল প্রমাণের পদ্ধতি, যে দলিল প্রত্যয়নের বিধান নাই কিন্তু তারপরেও যদি কেউ প্রত্যয়ন করে তাহলে সেটা কিভাবে প্রমাণ করা যাবে, এটা বলছে কততে? 72-এ। আর 73-এ তো বলছে যে লেখা সিগনেচার এগুলার সাথে অন্যান্য লেখা সিগনেচারের তুলনা করে সিদ্ধান্ত দেবে, এটা কত? 73। 73-এর কতে বলছে আপনার ফরেনসিক সাক্ষ্য বা শারীরিক সাক্ষ্য সম্পর্কে অনুমান, আর 73-এর কতে বলছে ফরেনসিক সাক্ষ্য বা শারীরিক সাক্ষ্যকে অন্যান্য কিছুর সাথে তুলনা করতে পারে, এটা বলছে কততে? 73-এর খ। 73-এর খ। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্নটা দেখেন, যে যদি কোনো দলিল আইনে প্রত্যয়নের বিধান থাকে তাহলে উক্ত দলিল সাক্ষ্যে ব্যবহার করতে হলে উক্ত দলিল সম্পাদনের বিষয়ে সর্বনিম্ন 1.5 জন প্রত্যয়নকারী সাক্ষীকে আহ্বান করতে হবে। কয়জন? সর্বনিম্ন 1 জন। 3 নম্বরটা দেখেন, যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে দলিল সম্পাদন করার জন্য সর্বনিম্ন 1 জন প্রত্যয়নকারী সাক্ষীকে আহ্বান করতে হবে? যদি দলিলটি আইন অনুযায়ী প্রত্যয়ন করা প্রয়োজনীয় হয়, যদি দলিলটি নিবন্ধিত না হয়, যদি দলিল সম্পাদনকারী দলিলের সম্পাদনের বিষয়টি এই যে দেখছেন কি করে? অস্বীকার করে। আর উনি স্বীকার করে তাহলে কিন্তু আর লাগবে না। তো 4 নাম্বারটা দেখেন, যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে কোন দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য প্রত্যয়নকারী সাক্ষ্য আহ্বান করার প্রয়োজন নাই? যদি দলিল নিবন্ধিত হয় আর নিবন্ধনের বিষয়টি কি করে? স্বীকার করে। মোটামুটি যা আছে এগুলো পারবেন, ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নিয়েন। 7 নাম্বার প্রশ্নটা দেখেন, যে এটা গুরুত্বপূর্ণ, নিবন্ধিত হোক বা অনিবন্ধিত হোক নিম্নলিখিত কোন দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য সর্বনিম্ন 1 জন সাক্ষী আহ্বান করা আবশ্যক? কোনটা? উইল বা ওসিয়ত। উইল বা ওসিয়ত। আমরা চলে আসি 8 নাম্বার প্রশ্নে, নিম্নলিখিত কোন দলিলটি সম্পাদনের বিষয় প্রমাণের জন্য সর্বনিম্ন 1 জন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করা আবশ্যক? নিবন্ধিত বা অনিবন্ধিত? উইল নিবন্ধিত হোক বা অনিবন্ধিত হবে এটা কোনো বিষয় না, সর্বনিম্ন একজনকে অবশ্যই কি লাগবে। 9 নাম্বার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, দেখেন, যখন প্রত্যয়নকারী সাক্ষীকে খুঁজে পাওয়া যায় না বা মারা গেছে সেই ক্ষেত্রে কোনো দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণ করা যেতে পারে একজন প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর দ্বারা এবং দলিল সম্পাদনকারী স্বাক্ষর প্রমাণ করে। ক এবং খ উভয়। এটা বলছে কততে? 69। তাহলে দেখেন, গতদিন আমরা আলোচনা করেছিলাম যে সাক্ষ্য কাকে বলে। 3 ধারায় আমরা সাক্ষ্যের সংজ্ঞা পেলাম। তারপর সাক্ষ্য আমরা পড়ছিলাম 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য সম্পর্ক হচ্ছে 59 আর 60, আর দালিলিক সাক্ষ্য করলো 61 থেকে এই যে কত? 73। 61 থেকে 73 এবং 61 থেকে 73 কোন ধারা কিন্তু আমরা বাদ দেয়নি, মানে 59 থেকে 73 খ পর্যন্ত আমরা পড়ছি। দেখেন, 59-এ পড়ছিলাম 59-60 মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি। মৌখিক সাক্ষ্য দলিলের বিষয় ছাড়া অন্য সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। 59-60-এ বললো ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে, এটা বলতো 60। 61-তে বললো প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয় প্রমাণ করা যাবে, 61। 62-তে বললো প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা, মূল দলিল কি? মূল দলিল হলো প্রাথমিক সাক্ষ্য। 63-তে বলে মাধ্যমিক সাক্ষ্যের সংখ্যা কয়টা? 5টা। ফটোকপি, অবিকল, নকল, এইগুলা যে দলিল দেখছে তার মৌখিক স্বাক্ষর ইত্যাদি। 64-তে এসে বললো ব্যতিক্রম ছাড়া সবসময় দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা। 64-তে 65-তে বললো যে ব্যতিক্রম সমূহ কয়টা? 7টা।
7টা। যদি হারায় যায়, আদালতে আনা বিপজ্জনক, তারপরে সরকারি দলিল হলে, যেটা নর্মালি সার্টিফাইড কপি দ্বারা প্রমাণের পদ্ধতি আছে, এরকম আছে কয়টা? 7টা। 65। 66তে বললো কি? নোটিশ। 66তে বললো নোটিশ। আজকে আমরা 67তে বলছে অপ্রত্যায়িত দলিল প্রমাণ এবং লিখন পদ্ধতি। অর্থাৎ 67তে বলছে যে যদি কোনো দলিল প্রমাণ বিষয়ে কোনো প্রশ্ন ওঠে, তাহলে আদালত তার সামনে লেখা পরীক্ষা করতে পারে। এটা কত তারায়? 67। 68তে বললো দলিল প্রত্যয়নের বিধান থাকলে সর্বনিম্ন একজন সাক্ষীরে দরকার। 68। 69-এ বললো যে দলিল প্রত্যয়নকারী সাক্ষী যদি হারায় যায়, মারা যায়, তাহলে ওই তার স্বাক্ষর দ্বারা এবং সম্পাদনকারী স্বাক্ষর দ্বারা প্রমাণ করা যাবে। 69। 70-এ বললো যে সম্পাদন করেছে সে যদি স্বীকার করে তাহলে আর কাউরে দরকার নাই। এটা বলছে কত? 70। 71-এ বললো যে একজন সাক্ষী স্বীকার করতে চায়, আর তাইলে স্বীকার করতে চায় না, তাহলে আর একজনের মাধ্যমে স্বীকার করানো যা প্রমাণ করানো যাবে। 72-এ বললো অপ্রত্যায়িত দলিল প্রমাণের পদ্ধতি। এটা কত? 72। 73-এ বললো যে কোনো লেখা, সিগনেচার, এগুলো অন্যান্য লেখা বা সিগনেচারের সাথে তুলনা করে সিদ্ধান্ত দিতে পারে। 73-এর কতে বললো শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান। আর 73-এর হতে বলছে ফরেনসিক বা আপনার শারীরিক সাক্ষ্য, এগুলো অন্যান্য সাক্ষ্যের সাথে তুলনা করে সিদ্ধান্ত প্রদান করতে পারে। এটাই কত? 73-এর ক। তো আমাদের নামাজের বিরতি 10 মিনিট পরে শুরু হবে, আসর নামাজের পরে।